গল্পটা এমন করে আমরা ক্রিটিক্যালি আলোচনা করব যে তোমাদের এই ক্লাসের পরে কিন্তু গল্পটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমরা দেখতেই পাচ্ছ আজকের ক্লাসে আমাদের মূলত আলোচনা প্রফেসর শঙ্কুর ডায়েরি। নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাস রয়েছে আমাদের WBSLST বেঙ্গলি সাবজেক্টের সিলেবাসের অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য টপিক হলো প্রফেসর শঙ্কুর ডায়েরি। এই যে পুস্তকটি বা বইটি রয়েছে সেটি আমাদের নবম শ্রেণী বাংলা সহায়ক পাঠের অন্তর্গত। ঠিক আছে, এখানে আমরা বেশ কিছু গল্প পাবো, যেমন তোমার রয়েছে বোমযাত্রী ডায়েরি রয়েছে, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল, করভাস, ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি, মহাকাশের দূত, স্বর্ণপর্ণী, এরকম গল্পগুলো। তো আজকের ক্লাসে আমাদের মূলত আলোচনা হবে আসলে আজকের ক্লাসগুলো বা অর্থাৎ যে আমাদের আমার যে প্রফেসর শঙ্কুর ডায়েরি যে পুস্তকখানি রয়েছে, এখানে থেকে গল্পগুলো রয়েছে তাদেরকে আমরা মূলত কয়েকটি পর্বে ভাগ করে ক্লাস নেব। দেখতে পাচ্ছ আজকে আমাদের ক্লাসের প্রথম পর্ব। আমি আগেই বলে দিই আজকের ক্লাসে আমরা মূলত কি আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের ক্লাসে মূলত থাকবে আমাদের লেখক পরিচিতি। তোমরা জানো যে প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা হলেন আমাদের সত্যজিৎ রায়, তাকে নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব প্রফেসর শঙ্কুকে নিয়ে। অবশ্যই প্রফেসর শঙ্কু কি যে ঘটনা প্রেক্ষিত রয়েছে আমাদের এই গল্প পটগুলো রয়েছে, 5টা থেকে 6টা গল্প রয়েছে, 6টা গল্প, এখানে কিন্তু প্রফেসর শঙ্কু একটা গুরুত্বপূর্ণ রোল। বেশ, এবার আমরা পড়বো আমাদের প্রথম গল্প বোম যাত্রীর ডায়েরি। ঠিক আছে, বোম যাত্রীর ডায়েরি, এটা আমরা আজকে তোমরা দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে গ্রন্থ পরিচয় আলোচনা করব, হচ্ছে লেখক পরিচিতি আলোচনা করব, এবং প্রথম গল্প বোম যাত্রী ডায়েরি, এই 3 বিষয় নিয়ে আমরা কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শেষ থেকে দেখো, তাহলে আজকের ক্লাসের পর তোমাদের কোনো টপিক বা কোনো প্রশ্ন সম্পর্কে কিন্তু কোনো সংশয় থাকবে না। আরো একটা বিষয় বলার, যারা এই ক্লাসটা আজকে দেখছো তাদের প্রত্যেককেই বলবো আগে তোমরা এই গল্পগুলো বাড়িতে পড়ে নাও। তোমাদের নিজস্ব টেক্সট বুক রয়েছে অবশ্যই, এই যে টেক্সট বুকটি তোমাদের সকলকে রাখতে হবে। এটা আমাদের পশ্চিমবাংলা মধ্যশিক্ষা পর্ষদের একটি বই রয়েছে, এই বইটি তোমাদের সংগ্রহ করতে হবে এবং প্রত্যেকটা গল্প কিন্তু খুব সচেতনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তাহলেই কিন্তু তোমাদের পক্ষে অ্যান্সার করা সম্ভব। ঠিক আছে, আমাকে তোমরা জানাও যারা অনলাইনে রয়েছে দেখতে বা শুনতে ঠিকঠাক পাচ্ছ কিনা, আমাকে এটা তোমরা একটু কনফার্ম করবে। ওকে, চলো। তার আগে আমরা বিশেষ কিছু জিনিস আমরা বলিনি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের অনেকগুলো সাবজেক্টের আমি একটা তোমাদের ব্যানার দিয়েছি। বৈঠকি এডুকেশনাল, যেহেতু SLSTর ব্যাচ শুরু হয়ে গেছে, আমাদের সমস্ত সাবজেক্টের ব্যাচ কিন্তু অলরেডি চলছে। তোমরা যারা SLSTর প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু অবশ্যই নিচে দেওয়া ফোন নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের কোর্সের তথ্য, ফোন নাম্বার আমাদের বিভিন্ন দেওয়া থাকবে, সেখানে জয়েন করে তোমরা নির্দিষ্ট কোর্সটি পারচেস করতে পারো। আমাদের আর্টস এবং সমস্ত সাবজেক্টের কিন্তু কোর্স অলরেডি লঞ্চ হয়ে গেছে। এটা আমি বললাম। আজকের যে ক্লাস, এখানে আমরা মূলত আলোচনা করব প্রথম পর্বে লেখক পরিচিতি সম্পর্কে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে প্রফেসর শঙ্কু যে গল্পটি রয়েছে, এই গল্প এর লেখক হলেন আমাদের, ছবি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, সত্যজিৎ রায়। তাকে নিয়ে আমরা মূলত জানবো এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, বেশ, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছি। সেই তথ্যগুলো তোমরা থেকে ভালো করে পড়বে এবং আমরা তো অবশ্যই তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিব, সেই স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত থাকবে। তারপরেও তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে এবং টেক্সট বুক যেটা সেটা কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। বেশ, তাহলে চলো। দেখো, সত্যজিৎ রায় 1921 খ্রিস্টাব্দের 2 মে কিন্তু উত্তর কলকাতার 100 নম্বর গড়পা রোডে বিখ্যাত রায় চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করে। জেনুইন তথ্য এবং খুব ইম্পর্টেন্ট তথ্য, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পিতা সুকুমার রায় বাংলা শিশু সাহিত্যের এক উল্লেখযোগ্য নাম। ঠিক আছে, এবার দেখো আমাদের যে সত্যজিৎ রায় তার কিন্তু বেশ কিছু পরিচালিত উল্লেখযোগ্য ছবি রয়েছে, যেমন তোমার পথের পাঁচালী, তারপর অপরাজিত, তারপর পরশ পাথর, জলসাঘর, অপুর সংসার, অনেক উল্লেখযোগ্য কিন্তু
সিনেমা রয়েছে, এই সমস্ত সিনেমাগুলো গুরুত্বপূর্ণ, তোমাকে সেই সিনেমাগুলোর প্রকাশ সাল অর্থাৎ ডেট তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু খেয়াল রাখবে। আচ্ছা, ঠিক আছে। দেখো, তারপরে দেখো সত্যজিৎ রায়ের লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি কি কি? সোনার কেল্লা, ফেলুদা অ্যান্ড কৈলাসে কেলেঙ্কারি, জয় বাবা ফেলুনাথ, বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ইত্যাদি। দেখো, প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন বেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইউ ক্যান রিড দিস ভেরি ভেরি কেয়ারফুলি। ওকে, দেখো এখানে আমি পথের পাঁচালী সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে পথের পাঁচালী লেখা কার, নিয়ে সিনেমা করেছিলেন সত্যজিৎ রায়, তোমরা নিশ্চয়ই জানো। এবং এই পথের পাঁচালী সিনেমাটি প্রকাশ পেয়েছিল 1965। একবার কিন্তু এসেছিল, তোমাদের একবার বলে দিলাম যে অবশ্যই তোমরা খেয়াল রাখবে। পথের পাঁচালী সিনেমা 65 সালে প্রকাশিত পেয়েছে। দেখো, তার প্রবন্ধের মধ্যে একটি হলো বিষয় চলচ্চিত্র, তার একটি একমাত্র প্রবন্ধ। নাট্য রয়েছে, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য কাঞ্চনজঙ্ঘা, নায়ক ইত্যাদি। এবং চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কার দাদা সাহেব ফালকে 1985 সালে। দেখো, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সত্যজিৎ রায় চলচ্চিত্রে শ্রেষ্ঠ পুরস্কার দাদা সাহেব ফালকে পেয়েছিলেন কত সালে? অবশ্যই তোমাদের সে তারিখটা মনে রাখতে হবে, যে 1900 সালে। এবং তিনি অস্কার পুরস্কারও পেয়েছিলেন। অস্কার পেয়েছিলেন, সালটা হলো আমাদের 1992, 1992 সালে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। এবং এই সালেই কিন্তু তার মৃত্যুবরণ হয়। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি 1992 সালের 23শে এপ্রিল পার্থিব জগতের মায়া ত্যাগ করে অমরলোকে যাত্রা করেন। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। আরো অনেক তথ্য রয়েছে, তোমরা নিজে পড়ে অবশ্যই সেগুলো যেগুলো এখানে আছে বাদ দিয়ে তোমরা নিজেরা কিন্তু নোট ডাউন করবে। দেখো, এসএলএসটি পরীক্ষা কিন্তু এবার হতে চলেছে যুদ্ধের ময়দান, এবং চরম প্রতিযোগিতা কিন্তু হতে চলেছে। তাই যদি ভেবে থাকো শুধুমাত্র ক্লাস করে, শুধুমাত্র নোটস পড়ে আমি পরীক্ষায় কোয়ালিফাই করে চাকরি পাবো, তাহলে তুমি জায়গায় রয়েছো। তোমাকে ক্লাস করতে হবে, তোমাকে নিজে রিসার্চ করে পড়তে হবে, প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টেক্সট তোমাকে খুঁটিয়ে পড়তে হবে। এবং আরো অনেক কিছু মক টেস্ট তো রয়েছেই, সমস্ত জিনিস তোমাকে ভালো করে পড়তে হবে এবং রেগুলার পড়তে হবে, তাহলে কিন্তু তোমার পক্ষে সম্ভব। যারা আমাকে দেখছো ক্লাস, যারা আমাকে রেকর্ডেড দেখছো, তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মেনটেন করবে। আমাদের পেইড ব্যাচের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, আমাদের বলছি অবশ্যই কিন্তু ভালো করে পড়ো। আজকের এই ক্লাসটি এখন দেখতে এসছো, দেখার আগে যদি সম্ভব হয় প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রত্যেকটা গল্প রয়েছে, বোমযাত্রীর ডায়েরি, এটা কিন্তু অবশ্যই পড়ে তারপরে ক্লাসটা এসো, দেখো। এরপর থেকে তোমার কোনো রকম ভুল হবে না, সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। ও, যদিও আজকের ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি ডিসকাস করেছি এতটা ভালোভাবে যে তোমাদের ভোলার চান্স একদমই থাকবে না। প্রত্যেকটা তথ্য যেখান থেকে প্রশ্ন আসুক না কারণ এই গল্পের, তোমরা প্রত্যেকটা অ্যান্সার কিন্তু করতে পারবে। দেখো, এখানে রয়েছে পাঠ্যপুস্তক পরিচিতি, গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে এখানে। দেখো, আমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়নি। 2016 সালে আপার প্রাইমারি বা তোমার এসএলএসটি যখন নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল, সেই সময় যে সিলেবাস ছিল, আজ 10 বছর পরেও কিন্তু আমাদের সেই একই সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রশ্নের ধরনের আঙ্গিক বদলে গেছে। তোমরা ভেবো না খুব শর্ট প্রশ্ন আসবে বা মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে, বা খুব ইজিলি প্রশ্ন করা যাবে, একদমই কিন্তু না। তোমরা কিন্তু একদম ভুল ভাবনায় রয়েছো। প্রশ্নের আঙ্গিক বদলেছে, প্রশ্নের চিন্তা ভাবনা বদলেছে। তাই প্রশ্নের প্যাটার্ন আমাদের নজরে রাখতে হবে। আমাদের নেট সেট পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছে তারা সকলেই জানো যে নেট সেটের মান, আমাদের মানকে পরিবর্তন করে অন্যভাবে প্রেপার আঙ্গিক তত্ত্ব তার সঙ্গে। বেশ, চলো তাহলে আমরা আজকে দেখি পাঠ্যপুস্তকের পরিচয়। এই যে বইটা পড়ছো, রায়ের প্রফেসর ডায়েরি, এই বই সম্পর্কে তথ্য জানতে হবে বিষয় আগে। দেখো, প্রফেসর শঙ্কু যে বইটি, এই বইটি কিন্তু নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, এবং এই বইটির নাম হলো বাংলা সহায়ক পাঠ। মনে রাখবে, বইটির নাম হলো বাংলা সহায়ক পাঠ, এটা রাখবে। বইটির প্রথম প্রকাশ হয়েছিল 2014 সাল ডিসেম্বর মাসে। তাই যদি প্রথম মাসে ডায়েরি থেকে এখানে যতগুলো একটি ফেলে দেওয়ার মতো না। প্রকাশক প্রকাশক অবশ্যই
বঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ঠিক আছে, ইম্পর্টেন্ট। প্রচ্ছদ নির্মাণ, প্রচ্ছদ আমরা কোনটাকে বলবো? প্রচ্ছদ, প্রচ্ছদ হলো বইয়ের যে ফ্রন্ট পেজের যে ছবি রয়েছে সেটা বলো কে করেছে? তত গঙ্গোপাধ্যায়, ইম্পর্টেন্ট। প্রত্যেকটা তত্ত্ব ইম্পর্টেন্ট। অলঙ্করণ কে করেছেন? তাই খুব ইম্পর্টেন্ট যে তিনি অলঙ্করণ নির্মাণ সব মণ্ডল। বইয়ের চিত্র সংখ্যা কয়টি রয়েছে? ও প্রত্যেকটা তথ্যই কিন্তু একটা তথ্য ফেলে দেওয়ার মতো না, তাই প্রত্যেকটা অবশ্যই মনে রাখবে। পৃষ্ঠা সংখ্যা ১১৩টি এবং মোট রচনা কয়টি? দেখো, যে ক্লাসটি হচ্ছে, ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল বা পিপিটি তোমরা যদি কেউ চাও তাহলে আমাদের নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের যে বর্তমানে দেখতে পাচ্ছ নিচে নাম্বারে যোগাযোগ করো। এর নাম, এর সাবজেক্ট অর্থাৎ বাংলা নাম এসএস এবং আমাদের কমেন্ট সেকশন নাম, ফোন নাম্বার করো, আমরা তোমাকে আমাদের গ্রুপে তোমাকে পাঠাবো। ক্লাসটি দেখলেই বুঝতে পারবে পিপিটি রয়েছে এবং এর বাইরে তোমাকে পড়ার নতুন থাকবে না। দেখো, আমি এখানে এই কারণে দিয়েছি এটা যে বইয়ের ফন্টে কিন্তু আমাদের কিছু ইনফরমেশন থাকে, যেমন আমি বললাম যে অলঙ্করণ, অলঙ্করণ কে করতেন? অলঙ্করণ হলেন তাই নিজে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এই বই সম্পর্কে, প্রচ্ছদ সুব্রত গঙ্গোপাধ্যায়। প্রকাশক হলো আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, বইয়ের কিন্তু প্রকাশ করেছে। ভালো, পরবর্তী জিনিস দেখবো। দেখো, এই জায়গাটা হলো সবচেয়ে, দেখে নাও, পড়ে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এই জায়গাটা সবচাইতে, এখান থেকে ধরে নাও একটা আগামী এসএলএসটি পড়ে এই একটা স্লাইড থেকে একটা প্রশ্ন। ওকে, চলো আমরা তাহলে শুরু করি আজকের। দেখো, এখানে যেটা রয়েছে সেটা হলো আমার রচনার নাম রয়েছে, কোন কোন গল্পগুলো রয়েছে এখানে নাম রয়েছে, রচনার নাম, রচনার পত্রিকা এবং প্রকাশের তারিখ। এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে তোমাদের একবার দেখলে ছবি হয়ে থাকে। যদি তোমার পক্ষে এটা ছবি করে রাখা সম্ভব হয়, এখান থেকে একটা প্রশ্ন বেশ। দেখো, প্রথম টপিক কি রয়েছে বা প্রথম টপিক বলতে প্রথম গল্প কি আজকের আমাদের আলোচনার বিষয়? গল্প যেটা ডায়েরি, যে গল্পটি, এই গল্পটির উৎস কি বিচার করতে গেলে প্রফেসর শঙ্কু, পত্রিকা হলো সন্দেশ পত্রিকা, প্রকাশ সাল হলো ১৩৬৮ বঙ্গাব্দ, থাকতে হবে। তাহলে আমাদের পেলাম, আমরা এটাই পেলাম যে আমাদের যে আজকের গল্প ওম যাত্রা ডায়েরি সেটা হলো প্রথম গল্পের উৎস, পত্রিকায় প্রকাশ হলো সন্দেশ পত্রিকায় প্রকাশ এবং প্রকাশের তারিখ হলো বঙ্গাব্দ আশ্বিন কার্তিক। তৃতীয়টা দেখো, গল্প হলো প্রফেসর পুতুল, এরও কিন্তু শঙ্কুর ডায়েরি, ওম যাত্রা ডায়েরি, এই দুটো গল্পের পত্রিকা, দুটো গল্পেরই পত্রিকা কিন্তু গল্প কিন্তু আমাদের সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়েছিল। প্রফেসর শঙ্কু আশ্চর্য গল্পের প্রকাশ হলো ১৩ ফাল্গুন। তারিখ কিন্তু আসবে, ঠিক আছে, আমাদের পক্ষে রাখতে সুবিধা, কারণ দেখো তারিখ কিন্তু ১৩৬৮, ১৩৮১, ১৩৮১ তারিখ কিন্তু পর পর দেখো গল্পের, আমাদের যে গল্পের ক্রম রয়েছে সেটা মনে রাখবে এবং তারিখ রয়েছে প্রকাশের। দেখো, তারপর রয়েছে করভাস গল্প। করভাস খুব একটি গুরুত্বপূর্ণ গল্প, কাক নিয়ে এসে প্রফেসর এর হলো উৎস।
পত্রিকা দেখো, এই করভাস গল্পের পত্রিকা, মানে যে পত্রিকার প্রকাশক সেটি আনন্দমেলা, প্রকাশের দূত। এবং দেখতে পাচ্ছ স্বর্ণপর্ণী যে গল্পটা, এই স্বর্ণপর্ণী গল্পেরও হলো আনন্দ মেলা। তাহলে আমরা এখানে দুইটা পত্রিকা দেখতে পাচ্ছি। দেখো, মনে রাখার জন্য সবচেয়ে সুবিধে, আমরা প্রফেসর শঙ্কুর ৬টা গল্প রয়েছে, ৬টা গল্পের মধ্যে প্রকাশিত টোটাল ২টা গল্প হচ্ছে আমাদের সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়েছে, গল্প হয়েছে, এবং বাকি ৪টে গল্প হয়েছে কি আনন্দমেলা পত্রিকা। ঠিক আছে, আনন্দমেলা পত্রিকায়। তাহলে কি হবে? তাহলে তোমাদের এখানে মনে রাখতে সুবিধা হবে কোনটা কোন গল্প। তারপর দেখো, ডক্টর সেরিং এর স্মরণ শক্তি রয়েছে, মহাকাশের দূত এবং স্বর্ণপর্ণী। মহাকাশের দূত হচ্ছে আমাদের শেষ সিরিজ, ছিলাম প্রফেসর, সরি, মহাকাশের দূত একাই ১০০, স্বর্ণপর্ণী ছিলাম প্রফেসর শঙ্কু। তারিখ দেওয়া রয়েছে ১৩০১। প্রত্যেক ভালো করে দেখে নাও এবং তোমাদের খাতায় নোট ডাউন করে নাও। এবং ক্লাসের পিডিএফ তোমরা যদি কেউ চাও, অবশ্যই আমাদের নিচে নাম্বার দেওয়া রয়েছে, কল করে বা সবচেয়ে উল্লেখযোগ্য পয়েন্ট, এক ঝলকেই প্রফেসর শঙ্কু। এক ঝলকে আমরা প্রফেসর সম্পর্কে অনেকগুলো তথ্য জানবো। দেখো, শঙ্কু চরিত্র কত সালে? ১৯৬১ সালে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জিনিস মার্ক করে নাও। পুরো নাম হলো ত্রিলোকেশ্বর শঙ্কু। প্রশ্ন আসবে, অবশ্যই পড়ে নাও। জন্মদিন কত? ১৬ই জুন। সমস্ত গল্প, যতগুলো গল্প রয়েছে সমস্ত গল্পের থেকেই কিন্তু সমস্ত তথ্যগুলোকে এক জায়গায় করে তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। পিতার নাম ত্রিপুরেশ্বর শঙ্কু, পিতামহের নাম বটুকেশ্বর। তার পেশা কি ছিল? তিনি ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। যে ক্লাসটা হচ্ছে, যেখানে তোমরা পড়ছো, এরপরে আমাদের পরবর্তী সেশনে অর্থাৎ ক্লাসের শেষে কিন্তু আমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে ক্লাসটা দেখো, তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিকঠাক করে করতে পারবে। শঙ্কুর ছাত্র জীবন ও কর্মজীবন দেখো, খুব গুরুত্বপূর্ণ। ১২ বছর বয়সে ম্যাট্রিক পাস। শঙ্কু কত বছর বয়সে ম্যাট্রিক পাস করেছে? ১২ বছর বয়সে ম্যাট্রিক পাস করেছে। এবং ১৬ বছর বয়সে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রের স্নাতক হন। কত বছর? ১৬ বছর। এই দুটো তারিখ কিন্তু মনে রাখবে। প্রফেসর শঙ্কু ১২ বছর বয়সে কিন্তু ম্যাট্রিক পাস করেন এবং ১৬ বছর বয়সে পদার্থবিদ্যা ও রসায়ন শাস্ত্রে স্নাতক লাভ করেন। কোন কলেজ থেকে? স্কটিশ চার্চ কলেজ থেকে। ঠিক আছে, এবং ২০ বছর বয়সে পদার্থবিদ্যা অধ্যাপক হন স্কটিশ চার্চ কলেজে। এখানে আরো একটা তারিখ রয়েছে, বছর। বুঝলে বলো? দেখো, খুব গুরুত্বপূর্ণ। ১২ বছর বয়স, ১৬ বছর বয়স, বছর বয়স, সাল রয়েছে, সাল কিন্তু রাখতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ। ১২ বছরে কি হয়েছিল? ১২ বছরে তোমার কি হয়েছিল? ১২ বছরে বলো কি হয়েছিল? বলো। এক্সাক্টলি, ১২ বছরে ম্যাট্রিক পাস। ১২ বছরে ম্যাট্রিক পাস। ১৬ বছরে কি হয়েছিল বলো? বলো বলো। ১৬ বছরে স্নাতক হয়েছিলেন পদার্থবিদ্যা ও রসায়নে। এবং বছর বয়সে কি হয়েছিলেন তিনি? অধ্যাপক হয়েছিলেন। বছর বয়সে অধ্যাপক। কোন বিষয়ের? পদার্থবিদ্যার অধ্যাপক হয়েছিলেন। কোন বিষয়ের? পদার্থবিদ্যার। এবং কোন কলেজে? স্কটিশ চার্চ কলেজে। এতগুলো বিষয় রয়েছে কিন্তু একটা ইনফরমেশন মধ্যে। শখ কি ছিল? শখ ছিল ডায়েরি। পুরস্কার পেয়েছিলেন তিনি ইউএস একাডেমি অফ সায়েন্স থেকে, ডক্টরেট উপাধি পান। ডক্টরেট উপাধি কোথা থেকে পেয়েছিলেন? ইউএস একাডেমি অফ সায়েন্স থেকে প্রফেসর শঙ্কু ডক্টরেট উপাধি পেয়েছিলেন। দেখো, আরো অনেক বিষয় রয়েছে। তো সম্পূর্ণ গল্প, সম্পূর্ণ পুস্তক ঘেটে প্রফেসর শঙ্কু সম্পর্কে যতগুলো তথ্য আমাদের পাওয়া গেছে, সমস্ত তথ্য কিন্তু আজকে তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি। চাইলে তোমরা এখানে নিয়ে নিতে পারো। পরিচিতি কি? দেখো, প্রফেসর শঙ্কু একটু কাল্পনিক চরিত্র। আমি দ্রুত পড়ে যাচ্ছি, এখানে বোঝার কিছু নেই, তোমরা এই জিনিসগুলোকে লিখে নেবে, পড়ে নেবে। পুরো নাম ত্রিলোকেশ্বর শঙ্কু। ডাক নাম কি? ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রফেসর শঙ্কু ডাক নাম কি ছিল? পেশা বিজ্ঞানী, অধ্যাপক এবং উদ্ভাবক।
পরেশ্বর শঙ্কু। পিতামহ বটুকেশ্বর অবিবাহিত। জাতীয়তা ভারতীয়। জন্ম 16 জুন। আমি আগে অবস্থান হলো গিরি আর বর্তমান ঝাড়খণ্ড। আর 5 ফুট 7 ইঞ্চি। তারপর দেখো চেহারা। গায়ের রং ফর্সা, টাক মাথায়, 2-1টি পাকা চুলের সন্ধান পাওয়া যায়, মুখে দাড়ি ও গোঁফ আছে। ঠিক আছে। প্রাত্যহিক অভ্যাস প্রাতঃভ্রমণ করা, ভোর 5টায় ঘুম থেকে। প্রফেসর শঙ্কু প্রত্যহ ভোর কটায় ঘুম থেকে উঠতেন? ঘুম খুব পাতলা। শিক্ষাগত যোগ্যতা 12 বছর বয়সে ম্যাট্রিক পাস, যেটা বললাম। 12 বছর বয়সে ম্যাট্রিক পাস, 16 বছর বয়সে আইএসসি এবং 16 বছর বয়সে ডবল অনার্স সহ বিএসসি পাস করেন। ঠিক আছে। এখানে আমরা আর একটা ডেট বছর যেখানে তিনি আইএসসি পাস। কত দক্ষতা? 70 ভাষা জানতেন। কতগুলো ভাষা? 70 ভাষা জানতেন। খুব অবশ্যই থাকবে। কতগুলো ভাষা জানতেন? 70 ভাষা জানতেন প্রফেসর। বৈজ্ঞানিক কে? তার বৈজ্ঞানিক গুরু ছিলেন আমাদের অ্যালবার্ট আইনস্টাইন এবং তার আবিষ্কারের বিষয় ফোনে মোট 70টিরও বেশি আবিষ্কার করেছিলেন আমাদের প্রফেসর শঙ্কু। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো। দেখো ইনফরমেশন গুলো আরো একবার তোমরা স্ক্রিনশট তুলে নিতে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই তার পরবর্তী আলোচনার বিষয়। দেখো বৈজ্ঞানিক হিসেবে শঙ্কুর আবিষ্কার। স্ক্রিনশট নিয়ে নাও, আমি তারপর আবার বলতে। ওকে। দেখো সম্পূর্ণ যে প্রফেসর শঙ্কুর ডায়েরি যে পুস্তক রয়েছে, এই পুস্তকে প্রফেসর শঙ্কুর যতগুলো আবিষ্কার রয়েছে সম্পূর্ণ আবিষ্কার তোমাদের সামনে আমি তুলে দিয়েছি। আলাদা করে করে খুঁজে খুঁজে করতে হবে না, কিন্তু এটা তোমার কাছে আজ নোট থাকবে, কিন্তু প্রত্যেকটা তোমাকে ভালো করে অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। দেখো একটা বিষয় তোমাকে আমি আগেই বলে দিই, এটা জিনিস বোঝানোর আগে, যে প্রত্যেকটা যে আবিষ্কার রয়েছে প্রফেসর শঙ্কুর মনে রাখার মতো ভাবে নামের সঙ্গে কোন যন্ত্র, এই যে এই বিষয়টা অনেকটা মিল রয়েছে। যন্ত্রের নাম এবং যন্ত্রের কাজ কিন্তু একটা মিল রয়েছে। এই মিলটা একটু মাথার মধ্যে রাখলে কিন্তু মনে থাকবে কোনটা কোন যন্ত্রের জন্য হয়েছে। ঠিক আছে। মিল রয়েছে। মিল যন্ত্রের নাম এবং যন্ত্রের কাজ। ওকে। দেখো আলোচনা হলে বুঝতে পারবে। মিরাকিউরাল একটি যন্ত্র। যন্ত্রের কাজ কি? সমস্ত রোগ নিরাময়ক। দেখো সমস্ত রোগ যদি নিরাময় করতে পারে তো আমরা কি বলি? মিরাকেল হয়ে গেছে। তো মিরাকেল, কারণ সব করতে পারেন বা সমস্ত রোগ ঠিক করতে পারেন, তাই না? মিরাকেল। সেক্ষেত্রে আমরা ধরতে পারি সমস্ত রোগ নিরাময়ক যন্ত্র হলো মিরাকিউল। দেখো সমনলিন হলো ঘুমের ওষুধ। ঠিক আছে। স্নাফ গান হলো হাঁচি সৃষ্টি করা একটা যন্ত্র। হাঁচি সৃষ্টি করা স্নাফ গান। হাঁচি সৃষ্টি করা হয়, কারোর উপরে প্রয়োগ করলে 33 ঘন্টার আগে তার হাঁচি থামে না। কত ঘন্টা? ঘন্টা। এই যে তথ্যটা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারোর উপর যদি প্রয়োগ করা হয় কত ঘন্টার আগে কিন্তু হাঁচি থামে না, 33। এখানে আরো একটা প্রশ্ন, এই যে স্নাফ গান প্রফেসর শঙ্কু কার উপর সবচাইতে আগে, মানে প্রথমে সবচেয়ে কার উপর টেস্ট, জানো কি? এই স্নাফ গান আবিষ্কারের পর প্রফেসর শঙ্কু কার উপরে টেস্ট করেছে? বলো, বলতে পারবে? হবে প্রফেসর শঙ্কুর যে চাকর প্রহ্লাদ তার উপর। কারণ তুমি যদি জানতে তাহলে কংগ্রাচুলেশন, তুমি জানো। ঠিক আছে। তৃতীয় দেখো রিমেমব্রেন শব্দটা দেখলে আমরা বুঝতে পারছি রিমেম্বার বা মনে রাখা ও হারানো স্মৃতি ফিরে আসে। খুব ইজিলি এটা তুমি মনে রাখতে পারবে যে রিমেমব্রেন যন্ত্র আবিষ্কার এবং যন্ত্রের কাজ হলো হারানো ফিরে পাওয়া। অ্যানিহেলিন মানে হলো শত্রুকে চিহ্নিত করার অস্ত্র। এবার বলো এই যে শত্রু, এই শত্রু কি? সকলেই জানো শত্রু হলো অ্যানিমি। ও যন্ত্র নাম কি? অ্যানিহিলেন। তাহলে মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, কারণ মনে থাকতে বাধ্য।
কার্বোথিনের জামা, এটা হলো ইলেকট্রিক শক নিরোধক একটি জামা। ঠিক আছে, এটা হলো ইলেকট্রিক শক। এই জিনিসগুলো তো এমনিতে মনে থাকবে, আরো বেশি মনে থাকবে তুমি যখন গল্পগুলো পড়বে এবং এই সব যন্ত্রগুলো রয়েছে তখন তোমার সঙ্গে সে গল্প পড়ার সঙ্গে সঙ্গে কোরিলেট হবে, আর এগুলো আরো বেশি মনে থাকবে। মার্জারিন, মার্জারিন হলো বিড়ালের আয়ুবর্ধক। আমরা গল্পে কি মার্জারিন কথা পাই। আর তোমার ওষুধ, চলো লুমিনিম্যাক্স। লুমিনিম্যাক্স কি? লুমিনিম্যাক্স হলো আলো প্রদানকারী যন্ত্র। ঠিক আছে, দেখো এয়ার কন্ডিশন পিল, এটা হলো আমাদের নাম দেখলে বোঝা যায় যেটা শরীরের তাপ একটি যন্ত্র। তারপর দেখো বটিকা ইন্ডিয়া, খুব গুরুত্ব। বটিকা ইন্ডিয়া এটা কি? এটা আসলে পেটের খিদা নিবারণের বড়ি। এই যে বটিকা ইন্ডিয়ার প্রসঙ্গ আমরা পাই কোথায়? হোম যাত্রীর ডায়েরি থেকে। তখন আমাদের প্রফেসর শঙ্কু পৃথিবী ছেড়ে মঙ্গল যাত্রার দিকে উদ্দেশ্য হচ্ছিলেন, তখন তার প্রস্তুতি হিসেবে তিনি খাবার হিসেবে পেটের খিদে নিবারণের জন্য ইন্ডিকা বানিয়েছিলেন। তারপর দেখো ইংগুয়া গ্রাফ, দেখলে বুঝতে পারছো যে ল্যাঙ্গুয়েজ ভাষা, যে কোনো ভাষা অনুবাদের যন্ত্র হলো গ্রাফ। বুঝতে পারছো যে যন্ত্রগুলো কিন্তু যন্ত্রগুলোর নাম তোমার পক্ষে মনে রাখা অনেকটাই সহজ। ঠিক আছে, চলো অনলাইনে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা আমাকে অনলাইন থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে, বা আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আমাকে দেখছো তারা কিন্তু চ্যাট সেকশনে তোমাদের কোয়েরি বা কোনো অসুবিধা হলে বা কিছু জানা আমরা শুরু করি আবার। ক্যামেরা পিড, ক্যামেরা মানে কি? ক্যামেরা মানে হলো ছবি তোলার যন্ত্র। তাহলে ইজিলি মনে রাখা যাবে যে ক্যামেরা পিড হলো ছবি তোলা ও প্রিন্ট করার জন্য যন্ত্র তিনি আবিষ্কার করেন। অমনিস্কোপ দেখার যন্ত্র, এবং ফিশ পিল হলো বিড়ালের খাবার জন্য যে বড়ি আবিষ্কার। তাহলে আমরা এতগুলো যন্ত্রের কথা পাচ্ছি প্রফেসর ডায়েরির টোটাল যে আমাদের যে পুস্তক রয়েছে গল্পে। দেখো এবার হচ্ছে, দেখো প্রফেসর শঙ্কুর আরো অনেক কিছু তথ্য রয়েছে, যেমন দেখো সঙ্গী। প্রথমে বললাম যে ভৃত্য প্রহ্লাদ, এই ভৃত্য প্রহ্লাদের ওপরে প্রফেসর শঙ্কু স্ন্যাপ গান ট্রাই করেছিলেন। ট্রাই করলে 33 ঘন্টা অব্দি হাঁট। এবং বেড়াল নিউটন, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে প্রফেসর শঙ্কুর বিড়ালের নাম কি? নাম দেখো বিশিষ্ট বন্ধু জেরমি সন্ডার্স, পোল সামারভিল, তেজি সুমা, অবিনাশ চন্দ্র মজুমদার, বকুর চন্দ্র বিশ্বাস প্রমুখ, এগুলো হলো কিন্তু প্রফেসর শঙ্কু বন্ধু। মধ্যে কিছু দেশি বন্ধু রয়েছে, দেশি বন্ধু রয়েছে ইম্পর্টেন্ট, মোটামুটি তোমরা জেনে রাখবে। ভ্রমণ বৃত্তান্ত, কলকাতা, আমেরিকা, ইংল্যান্ড, জাপান, জার্মানি, নরওয়ে, স্পেন, ব্রাজিল, মঙ্গল গ্রহ প্রভৃতি প্রভৃতি নানা স্থান কিন্তু আমাদের প্রফেসর শঙ্কু খুব গুরুত্বপূর্ণ। প্রফেসর শঙ্কু এমন কোনো জায়গা নেই যেখানে তিনি যাননি। ঠিক আছে, খাদ্য মূলত তিনি এমএস ভোজি। পোশাক কোট প্যান্ট টাই, চোখে সোনা চশমার ফ্রেম পরেন, সোনার চশমা সোনার ফ্রেম। অভ্যাস অবশ্যই ডায়েরি লেখা, তার মোট 40খানা ডায়েরির সন্ধান পাওয়া যায়, এবং দেশে বিদেশে নানা যতটা ঘুরেছেন নানা সমস্যা যন্ত্র, নানা সম্মেলন। শঙ্কু কেন্দ্রিক গল্প, প্রথম গল্প হলো বোম যাত্রীর ডায়েরি। ঠিক আছে, তারপর দেখো শেষ গল্প হলো স্বর্ণপর্ণী। লেখক শঙ্কু, কাহিনীর লেখক প্রফেসর শঙ্কু স্বয়ং। ইম্পর্টেন্ট প্রশ্নটা আসতে পারে, প্রফেসর শঙ্কু কাহিনী তার লেখক কে? অপশন আসতে পারে সত্য, তাই পারে আমাদের প্রফেসর শঙ্কু। তাহলে একটা পয়েন্ট, এবং কি কি পয়েন্ট এখান থেকে আসলে আমরা সবাই একটা ভুল করার প্রবণতা থাকে। প্রফেসর শঙ্কুর ডায়েরির গল্পগুলি লেখক হলো সত্যজিৎ রায়। হ্যাঁ, শঙ্কু কাহিনীর লেখক হলেন প্রফেসর শঙ্কু নিজেই। এমন স্রষ্টা, এই জনপ্রিয় বৈজ্ঞানিক চরিত্রের স্রষ্টা হলেন বলা হয় এই জনপ্রিয় কাহিনীর চরিত্রটাকে তখন হলো তাই। ঠিক আছে, আমি যেটা আগেই বললাম যে শঙ্কু কাহিনীগুলো যতগুলো আমাদের গল্প রয়েছে মাত্র 2টি মাত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কি পত্রিকা? একটা সন্দেশ আর একটা আনন্দ মেলা। প্রথম যে গল্প দুটি রয়েছে সেটা প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায়, এবং পরের যে 4টে গল্প রয়েছে সেগুলো প্রকাশিত হয়েছে আমাদের আনন্দমালা পত্রিকায়। যেমন তোমার হরভাস গল্প রয়েছে, তারপর তোমার স্বর্ণপর্ণী গল্প রয়েছে, সমস্ত গল্পগুলো কিন্তু তোমার আমাদের প্রকাশিত হয়েছিল আনন্দমালা
আনন্দমেলা পত্রিকায়। তো সন্দেশ 22টি গল্প এবং আনন্দমেলা পত্রিকায় আরো 18খানা গল্প প্রকাশ হয়েছিল সর্বমোট। সম্মাননা 5টি মহাদেশের মধ্যে আবিষ্কার হিসেবে টমাস আলভা এডিসনের পরে কিন্তু তার স্থান। ব্রাজিল থেকে ডক্টরেট এবং সুইস একাডেমি থেকে বিশ্ববিখ্যাত বাঙালি বৈজ্ঞানিকের সম্মান তিনি লাভ করেছেন। তাহলে বিশ্ববিখ্যাত সুইডিশ একাডেমি থেকে কিন্তু তিনি বাঙালি বৈজ্ঞানিকের সম্মান বা খ্যাতনামা লাভ করেছিলেন। চলো এবার হলো বোমযাত্রী ডায়েরি যে গল্পটি রয়েছে সে গল্পটি সম্পর্কে আমরা একটু জেনে নেব। এতক্ষণ আমরা কি জানলাম? এতক্ষণ আমরা জানলাম যে প্রফেসর শঙ্কু যে ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে জানলাম এবং জানলাম প্রফেসর শঙ্কু ব্যক্তির তার বিশেষত্ব, তার চরিত্রের মধ্যে কি রয়েছে, তার সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো পরীক্ষায় আসার জন্য অনিবার্য তথ্য। আর কি জানলাম? আর জানলাম প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা সত্যজিৎ রায় সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার প্রকাশিত গ্রন্থ সম্পর্কে, তার বানানো সিনেমা সম্পর্কে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে। এবার আমরা আসবো গল্পের মূল বিষয়বস্তু। আমাদের কাছে অনেকেই প্রশ্ন হতে পারে যে বোমযাত্রীর ডায়েরির যে গল্প রয়েছে, এই গল্পটি আমরা কেন পড়ব? আমি তোমাদের এসছি, আমি এখানে তোমাদের এই গল্পটি কেন পড়াবো এখন? দেখো, গল্প তোমাকে লাইন বাই লাইন পড়ে বোঝানোর সময় আমাদের নেই। আর তোমরা ছোট না যে তোমরা গল্পটা না পড়লে বুঝতে পারবে না বা তোমাদের বোঝাতে হবে। তো ম্যাচিওর, তোমরা জানো এবং তোমরা সকলেই আশা করি যারা আমাদের নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি নিচ্ছ তারা এই গল্পগুলো সকলেই পড়েছো। আমাকে নতুন করে এই গল্প সম্পর্কে বলার কোনো প্রশ্ন আসে না, ঠিক আছে? এবং যারা ক্লাসটি করছো অবশ্যই তোমরা কিন্তু গল্পটি পড়ে ক্লাস করো। আবার বলছি, যারা আজকের ক্লাসটা করছো তারা বোমযাত্রী ডায়েরির গল্পটা পড়ে প্রকাশ করো এবং প্রফেসর শঙ্কুর জন্য তোমাদের কাছে এই বইটা কিন্তু অবশ্যই প্রত্যেকেই রাখবে। যদি এসএসটির প্রস্তুতি নাও, এই বই অবশ্যই তোমার পাশে রাখবে, ঠিক আছে? যদি বই কোথাও না পাও তো অবশ্যই ভার্সন পেয়ে যাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এবং বিভিন্ন সরকারি রয়েছে, ঠিক আছে? দেখো, বোমযাত্রীর ডায়েরি যে গল্প রয়েছে আমার কাছে বইটা রয়েছে, আমি চাইলে পুরো বই আমাদের পড়ে গল্প করার বলতে পারি, বইটা নেই। তুমি একটা তথ্য বলবো যে এই গল্পের শুরু কিন্তু 1লা জানুয়ারি, ঠিক আছে? তাহলে যে গল্পটা রয়েছে এই গল্পের শুরু অর্থাৎ বোমযাত্রীর ডায়েরির গল্পের শুরু আমাদের কোন সময়? 1লা জানুয়ারি। থাকবে বোমযাত্রীর ডায়েরি গল্পের শুরু এবং এই গল্পটার সম্পূর্ণ প্লট কিন্তু জানুয়ারি মাস জুড়েই হয়েছে, ঠিক আছে? জানুয়ারি। গল্পকথক স্বয়ং প্রফেসর শঙ্কু তারিখ উল্লেখ করে করে কিন্তু এই বোমযাত্রীর ডায়েরি গল্পটি বলেছেন। এই গল্পের মূল বিষয়বস্তু বা এই গল্পে আমরা কি পাবো আমাদের বলি, ঠিক আছে? গল্পে মূলত রয়েছে শুরুতেই একটা ডায়েরির কথা আমরা দেখতে পাই। এই ডায়েরিটি প্রফেসর শঙ্কুর হাতে এনে তুলে দিয়েছিল, লেখকের হাতে এনে তুলে দিয়েছিল তারক বাবু, ঠিক আছে? এই যে তারক বাবু, তিনি যে ব্যক্তি রয়েছে তিনিও কিন্তু খুব উল্লেখযোগ্য একটা চরিত্র বলা চলে। তার পুরো নাম কি বলতো? তার পুরো নাম হলো তারক চাটুর্যে। তো বিভিন্ন বই বিভিন্ন নিয়ে আসেন। এই তারক চাটুর্যে একটা ডায়েরিটা তিনি কুড়িয়ে পেয়েছিলেন সুন্দরবন অঞ্চলে। তিনি সুন্দরবনে গিয়েছিলেন, একটা উল্কাপাত হয়েছিল, শুনেছিলেন একটা উল্কাপাত হয়েছিল, তার বাঘ ছাল অর্থাৎ বাঘের চামড়া জোগাড় করা খুব শখ ছিল, শখ বলা ভুল হবে, ইসলামের পন্থা। তো যখন সে শুনলো যে সেখানে উল্কাপাত হয়েছে, নিশ্চয় তাহলে সেখানে প্রচুর বাঘ মারা যাবে, বাঘ ছালের লোভে কিন্তু ওখানে গিয়েছিল। জায়গাটার নাম হলো মাথারিয়া অঞ্চল। এখান থেকে বাঘ ছাল তো পাননি, পেয়েছেন একটা ডায়েরি। সেই ডায়েরি নিয়েই আমাদের সেই গল্প, সেই ডায়েরি এনেই তিনি
গল্প লেখকের হাতে দেন টাকার বিনিময়ে। এই গল্প লেখক ডায়েরিটা নিয়ে যখন দেখেন ডায়েরির রং একরকম ছিল, পরবর্তীতে আরো একরকম রং হয়েছে। তবে ডায়েরির রং কিন্তু গল্পে ৪ বার পরিবর্তন হয়েছে। এই যে ডায়েরির গল্পের রঙের যে ক্রম, প্রথমে লাল, শেষে গিয়ে হলুদ হয়ে গেল লেখকের সামনে, এই যে ক্রমটা রয়েছে গুরুত্বপূর্ণ। আমরা পড়বো আমাদের পরবর্তী অংশে রয়েছে। গল্পের জাস্ট কিছু অংশ আমরা বলে নেই। এবার এই লেখক ডায়েরি সম্পর্কে একটা প্রকাশ করলো, ডায়েরির রং পরিবর্তন হচ্ছে এবং এই ডায়েরি অমর। কারণ তার বাড়ির যে কুকুর ডায়েরি নিয়ে অনেকক্ষণ ধরে কাটাকাটি করার পরও ডায়েরি একমাত্র ছেড়েনি, আগুনে পুড়লো না আর ভাঙলো না, এবং রাবারের মতো একটা ডায়েরি। সে খুব আকর্ষণীয়ভাবে ডায়েরিটা পড়তে শুরু করার পরে দেখলো প্রফেসর শঙ্কুর মঙ্গল যাত্রার। শঙ্কু একজন বৈজ্ঞানিক, একজন সায়েন্টিস্ট। কি তার মঙ্গল যাত্রার যে কাহিনী, সেই কাহিনী বর্ণনা করেছেন আমাদের এই যাত্রীর ডায়েরি লিখিত গল্পটিতে। এই যে মঙ্গল যাত্রার যে কাহিনী, মানে তার সঙ্গে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে কে কে, তার সঙ্গে বেশ কয়েকটা চরিত্র যাচ্ছে। যেমন সর্বক্ষণের সঙ্গী আমাদের প্রহ্লাদ, ভীতু পোকা, ভীত নয় খুশি। আর কে যাচ্ছে? আর যাচ্ছে, তাকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তিনি হলেন আমাদের বিধুশেখর। এর নাম হলো বিধুশেখর। তিনি আসলে হলেন প্রফেসর শঙ্কুর নির্মিত একটি রোবট। ঠিক আছে। আর কে যাচ্ছেন? আর যাচ্ছেন প্রফেসর শঙ্কুর বেড়াল, যার নাম। রকেটের মাধ্যমে তারা রওনা দেবেন মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে যেতে যেতে তারা যখন মঙ্গল গ্রহে ল্যান্ড করবেন, তারপরে একটা অদ্ভুত প্রাণীর সঙ্গে তাদের সাক্ষাৎ হবে এবং তারা সেখান থেকে ক্রমে যান বাঁচিয়ে ফিরে আসবেন। তারা মহাকাশে বহু সময় পর অবসন্ন হঠাৎ করে একটা গ্রহের সন্ধান পাবেন। গ্রহের নাম হলো টাফা। ঠিক আছে। এই টাফা গ্রহে তারা ল্যান্ড করবে এবং সেই টাফা গ্রহের মানুষরা, অর্থাৎ মানুষ বলা ভুল হবে, তারা পিঁপড়ের মতো দেখতে, সৎ পিঁপড়ে। এখানে গিয়ে তারা বসবাস করবে। ঠিক আছে। এই সমস্ত গল্পগুলোই, এই সমস্ত কাহিনীগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের গল্পের প্লট। ঠিক আছে। আমি আবারও বলছি, ক্লাস করার আগে অবশ্যই বোম যাত্রী ডায়েরি গল্পটি পড়েই কিন্তু তোমরা ক্লাসে আসবে। ওকে, চলো তাহলে আমরা এবার যাচ্ছি গল্পের মূল প্রেক্ষাপট, গল্পের মূল বিষয়ের উপরে। দেখতে পাচ্ছ, এবার আমরা আলোচনা শুরু করব গল্পের উল্লেখযোগ্য তথ্যসমূহ। সম্পূর্ণ গল্প পড়ার পর যতগুলো তথ্য রয়েছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর ইয়োর এক্সামিনেশন পারপাস। তার জন্য তোমরা দেখেছো তোমাদের সামনে এটা আমি রং বেরঙে নিয়ে এসেছি, যাতে তোমাদের এটা মনে রাখতে সুবিধা হয় এবং আজকের ক্লাসটি করার পর থেকে তোমাদের এই গল্প আর নতুন করে পড়ার প্রয়োজন পড়বে না। অবশ্যই মুখস্থ করবে না, মুখস্থ করার প্রয়োজন নেই, পড়বে। এবং তথ্য আমি দিয়ে চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকটা। এবং অবশ্যই এই ক্লাসের পিপিটি অর্থাৎ পিডিএফ ম্যাটেরিয়াল তোমরা যদি কেউ চাও, অবশ্যই আমাদের নিচে দেওয়া ফোন নম্বরে আমাদের ফোন করবে, আমরা তোমাদের প্রোভাইড করব। এবং অবশ্যই আমাদের এসএলএসটির ব্যাচ তো শুরু হয়ে গেছে। তোমরা যারা মনে করছো আমরা অ্যাডমিশন নেব বা কাল নেব, এরকম করতে করতে সময় অতিক্রম করে ফেলবে। হাতে সময় খুব কম, নোটিফিকেশন কিন্তু আসতে আর মাত্র 2 দিনের মধ্যে, মে মাসের 31 মধ্যেই কিন্তু নোটিফিকেশন। যখন দেখব তখন একটা ঝড় আসবে। তো এই ঝড়ের মধ্যে হারিয়ে না গিয়ে শক্ত করে রেখে আমাদের, এবং এবার দেওয়ালে ঠেকে গেছে, এবার না হলে কোনোবার না। তাই প্রস্তুতি ভালো করে নিতে হবে। এবং তোমাদের সাথে রয়েছি আমরা বৈঠকে। আমাদের এসএলএসটি বাংলা ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তা যদি মনে করো আমাদের সঙ্গে স্টার্ট করবে, অবশ্যই নিচে আমাদের কোর্স লিংক দেওয়া থাকবে, ফোন নাম্বার থাকবে, সে যোগাযোগ করে পড়াটা আজকেই স্টার্ট করতে পারো। যখন যে মুহূর্তে এই ভিডিওটা বা এই ক্লাসটা তোমরা দেখছো, তখন থেকে কিন্তু তোমরা স্টার্ট করতে পারো। তো আর দেরি নয়, আজ আমি বেশি কথা বলবো না, আমরা চলে যাবো আমাদের ক্লাসের মূল পর্বে। ক্লাসের মূল পর্ব কি?
গল্পের আমাদের উল্লেখযোগ্য তথ্য সব। চলো আমরা দেখে নিই অনলাইনে যারা রয়েছে তার সমস্যা কি হয়েছে। যদি সমস্যা না থাকে তাহলে ইটস ওকে, বাট সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাদের চ্যাট বক্সে লিখে নাও, ঠিক আছে? আহ, বেশ বেশ বেশ, ঠিক আছে। কারো কোনো প্রবলেম? হ্যাঁ, ওকে, চলো, গুড গুড। কারো কোনো সমস্যা আপাতত নেই। থ্যাংক ইউ, থ্যাংক অবশ্যই তোমাদের জন্য ইনফরমেশন, নো প্রবলেম। আরো ক্লাস আসবে, ইনফরমেটিভ থাকবে এবং অবশ্যই অনেক, ঠিক আছে? হ্যাঁ, না না, ঠিক আছে, ওটা আমরা করে দেবো পরে। মক টেস্ট, হ্যাঁ মক টেস্ট এই ক্লাসের পরে আগামী মক টেস্ট, ক্লাসেরই মক টেস্ট একটা হয়ে গেছে, ক্লাসের মক পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বললে কাজের বিষয়ে ফ্রি। চলো, ও, গল্পের উল্লেখযোগ্য তথ্য, গল্পের প্রকাশ দেখো, সন্দেশ পত্রিকায় আশ্বিন কার্তিক অগ্রহায়ণ এই এই যে সময়টা, এই সময়ের মধ্যে 1368 বঙ্গাব্দে প্রকাশ হয় আমাদের প্রফেসর শঙ্কু ডায়েরির যে গল্প বোম যাত্রীর ডায়েরি, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। এবং প্রথমে বলেছিলাম এই গল্পটিতে আমাদের জানুয়ারি মাসের কাহিনী বর্ণিত আছে, ঠিক আছে? জানুয়ারি মাসের কাহিনী বর্ণিত আছে এবং গল্পের শুরু 1 জানুয়ারি। খুব গুরুত্বপূর্ণ একটা তারিখ রয়েছে, আমরা অবশ্যই। আমি যেটা বললাম, লেখক প্রফেসর শঙ্কু ডায়েরিটা পায় তারক চাটুর্যের কাছ থেকে। কার কাছ থেকে পেয়েছিল? তারক চাটুর্যের কাছ থেকে। প্রফেসর শঙ্কুর পুরো নাম তিলকেশ্বর শঙ্কু, তো কিন্তু অলরেডি এই গল্পে দেওয়া রয়েছে। আমি অলরেডি আগেই বলে দিয়েছি গল্পে দেওয়া রয়েছে, যার কারণে আমি তোমাদেরকে তো আবার রিপিটেডলি নিয়ে এসেছি। পড়ে দেখো গোল্ড মাইন, দেখো বলছে পড়ে দেখো গোল্ড মাইন, শঙ্কুর লাল ডায়েরি সম্পর্কে। তারক চাটুর্যে যে লাল ডায়েরিটা নিয়ে এসেছিল সেটা শঙ্কুকে দেওয়ার পরে বলেছিল পড়ে দেখো গোল্ড মাইন। শঙ্কুর লাল ডায়েরি সম্পর্কে বলেছিল বক্তা তারক বাবু, এখানে মাইন্ড হবে না, মাইন হবে। মাইন, মাইন মানে যার বাংলা অর্থ খনি, সোনার খনি, মাইন্ড হয়ে গেছে টাইপিং মিস্টেক, ঠিক আছে? তাহলে শঙ্কুর লাল ডায়েরি সম্পর্কে বলা হয়েছিল। ভদ্রলোক বেশ গরিব, কার সম্পর্কে বলা হয়েছে? তারক বাবু সম্পর্কে বলা। চলো এই জায়গাটা আমরা তাড়াতাড়ি শেষ করবো, কারণ অনেক তথ্য রয়েছে। তারক বাবুর আনা লেখাগুলোর জন্য লেখক তাকে 5 থেকে 10 টাকা করে দিতেন। আমি আগেই বলেছি ব্যক্তি কিন্তু আমাদের গল্পকথককে মাঝে মাঝে বিভিন্ন রকম গল্প এনে দিতেন, তার জন্য তাকে তিনি 5 থেকে 10 টাকা করে দিতেন। প্রফেসর শঙ্কু 15 বছর ধরে, দেখো প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্ব, পড়লে হবে না, তোমাকে এই ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। তো তারক বাবু মশলার কৌটো থেকে লবঙ্গ আর ছোট এলাচ বেছে নিয়েছিল। এই যে তোমরা গল্পটি পড়ছো, আমরা আজকে যেটা ক্লাসে যেটা আলোচনা করছি, এই গল্প নিয়ে আমরা একটা মক টেস্ট দেবো আগামী সপ্তাহে। যারা আমাকে পেড ব্যাচ থেকে দেখছো তারা তো দেবেই অবশ্যই, এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তাদের বলছি তোমরা এটা ভালো করে পড়বে। কোনটা? আমি আজকে যে ক্লাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম সেই বিষয়বস্তু এবং বোম যাত্রীর ডায়েরি, এই গল্পটা ভালো করে পড়বে। তারপর যদি মনে হয় যে আমরা এই গল্পের ওপরেই কেবল একটা মক টেস্ট দিতে চাই, এর প্রস্তুতি দেখার জন্য অবশ্যই নিচে দেওয়া নাম্বারে একবার কল করবে, বলবে স্যার আমার নাম এটা, আমি এই গল্পের একটা মক টেস্ট দিতে চাই। চ্যালেঞ্জ করছি, প্রশ্নের মান এমন করে আমি সেট আপ করবো তোমরা পরীক্ষা দিতে গিয়ে অলরেডি হেসে হয়ে যাবে। এত ইজি, প্রচুর তথ্য, সমস্ত কিছু দিয়ে রেখেছি। তারপরও আমি তোমাদের চ্যালেঞ্জ করছি, যারা আমার ক্লাস দেখছো, 30টা আমি প্রশ্ন দেব, 30টা আমি প্রশ্ন দেব। তোমরা যদি 20টা প্রশ্ন করতে পারো আমি মেনে নেবো যে তোমাদের এবারে এসে, তোমরা যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো তাহলে অবশ্যই দেওয়া নাম্বারে আমাকে করে নেবে, ঠিক আছে? 9477 যে নাম্বারটা রয়েছে প্রথমে, সেই নাম্বারটা আমার কাছে রয়েছে, এখান থেকে ফোন করে নেবে। দেখো সুন্দরবনের সেই ব্যাপারটা মনে আছে তো? সুন্দরবনের কোন ব্যাপারটা মনে আছে? মনে আছে তো? আমি তোমাদের বলেছিলাম যে সুন্দরবনের সেই ব্যাপারটা মানে যেখানে উল্কাপাত হয়েছে এবং বাঘের ছাল জোগাড় করা ছিল কার? তারক বাবুর। যে উল্কাপাত হয়েছিল কোথায়? সুন্দরবনের সাগর মাথা অঞ্চলে।
এই বিষয়টাই বলছে বক্তাকে, অবশ্যই বক্তা তারক বাবু। গল্পটা এমন করে আমরা ক্রিটিক্যালি আলোচনা করব যে তোমাদের এই ক্লাসের পরে কিন্তু গল্পটা ক্লিয়ার হয়ে যাবে। তারক বাবু সব ঘটনার মধ্যে বাঘ জিনিসটাকে খুব টেনে আনেন, খুব উল্লেখযোগ্য তথ্য এবং খুব উল্লেখযোগ্য। তারক বাবু সমস্ত ঘটনার মধ্যে বাঘ জিনিস কেন নিয়ে আসেন? দেখো, বছর খানেক আগে একটা উল্কা পাথারিয়া তার আকার কলকাতার জাদুঘরের যেটা আছে তার প্রায় দ্বিগুণ, পারলে পাথারিয়া কয়েক বছর আগে আর কেমন, তার আকার হলো কলকাতা জাদুঘরের সমান। জাদুঘর রাখা উল্কা প্যাটার্ন আসবে, দেখতে একটা কালো মরার খুলির মতো। এ একটা মরা কালো খুলির মধ্যে পিণ্ড, কিন্তু গো সাপের ছাল নিয়ে তারক বাবু কি বাঘ চাল, ও সাপের ছাল। লাল ডায়েরিটা পাওয়া গিয়েছে গর্তের ঠিক মাঝখানে, লাল ডায়েরিটা গর্তের মাঝখানে, গর্তের গর্তে। দেখো, পরবর্তী পরবর্তী তথ্য হচ্ছে প্রফেসর শঙ্কু লাল ডায়েরিটা তারক বাবুর থেকে 20 টাকা দিয়ে রাখবে আলমারি, অন্তিকা এরপর থেকে লাল ডায়েরিটা। প্রফেসর শঙ্কু ডায়েরির রঙের চয়েস না বদলালেও কিন্তু আসতে পারে যে ডায়েরির রঙের ক্রম কেমন ছিল। সবুজ, শঙ্কুর লাল, পরে হয় নীল, ওর সামনে হয়ে যায় হলুদ। দেখো, সোমবার ডায়েরির কালির রং সবুজ, ঠিক আছে। ডায়েরিটা ডায়েরিটা জানুয়ারি, ডায়েরিতে আয়না দেখবেন বলে ওটার উপর ক্যালেন্ডার টাঙিয়ে রাখা হয়েছে। ক্যালেন্ডার টাঙিয়ে রেখে আয়নার উপর, ঠিক আছে। প্রহ্লাদ 27 বছর ধরে, 7 বছর আফগান শাস্ত্র একটা আফগান করার পরীক্ষা করা হয়েছিল প্রহ্লাদের উপর, ঘন্টার মধ্যে না। ঘড়ির কাঁটা 3.5 ঘন্টা লেট করে থাকবে। কত ঘন্টা লেট হয়েছিল? 3.5 ঘন্টা। তাই রকেট উৎক্ষেপণ হয়নি, রকেট হলে রকেট নষ্ট করে, রকেট দক্ষিণে উল্টে গিয়ে প্রতিবেশী অবিনাশ বাবুর মুখর ক্ষেত্রে, যার কারণে একটা জরিমানা সূচক পয়সা নিয়ে যায়। কত সেটা? অবশ্যই হ্যাঁ। ফলে ভদ্রলোক 500 টাকা ক্ষতিপূরণ দিল। ওকে, আইকনিক এসি উল্টে ওকে ফেলে দিয়েছিল। আইকনিক আইকনিক ও প্যারাডক্সাইড পাউডারের কন্ট্রাক্ট সাংঘাতিক ব্যাপার হতে পারে। বেশ ইম্পর্টেন্ট
টাইপিং এর তাদের ওজন দেখো এখানে একটা ওজন আর ওজন প্রহ্লাদের ওজন এক শেখরের ওজন নাম্বার হলো 4 নাম্বার হলো আর ওই রকেট আর ওজন ঠিক আছে এবং কতটা গল্পে থাকবে দেখো তাদের ওজন 7 80 তাহলে কেজি থাকবে 1 মন 1 মন হয়তো 7 তাদের ওজন থাকবে এবং প্রফেসর 1 মন 1100 1 মন 1100 একান তাই শাখা জরুরি রাখতেই হবে বড় স্যার আজকে ক্লাস দেখার পর ক্লাসে টপিক আমরা মক আমরা কত পাচ্ছি তো তার নাম্বারে ফোন করে বলো এই স্টোর অ্যাপ্লিকেশন বৈঠকে ঠিক আছে হলো শেখরের ওজন 5.5 মন এই বিদ্যুৎ রোবট হলো 5.5 মন থাকবে রোবটের ওজন 5.5 মন কে বানিয়েছিল তার প্রফেসর এবং তাহলে এই বিড়াল নাম কি তাহলে নাম জন হবে এমন ভাবে দেখবে তোমাদের তার মতো না হয় আমি চ্যালেঞ্জ ক্লাস দেখলে আমি তোমাদের দেব না জিনিসপত্র সাজ সরঞ্জাম আর 5 মন তার হয়ে গেছে সাজ সরঞ্জাম পকেটে দেওয়া হয়েছে 5 এক মানে 5 মন কটা জিনিস 5 এক 5.5 মন প্রহ্লাদের 1 মন 1200 দেখো রকেটের কত রকেটের ওজন ও জিনিস পারে 20 মন রকেট হয় জানুয়ারি রকেট হয় জানুয়ারি রকেট কত পার আর ভাড়ামো এ এ কারণ বাবু আর একটা বাজে অভ্যাস তা শুনলেই কথার রওনা মনা বাবুর তাই তীর বদলে স্যাকারিন এর বদলে স্যাকারিন খান বাবু স্যাকারিনের মতো একটি আবিষ্কার করেন আইডিয়া খেলে ওষুধ হাই উঠবে এবং হাইয়ের পর ভয়ঙ্কর দেখবে ঠিক আছে ভালো করে করে আইডিয়া তো শব্দ আই আইডিয়া নিয়ে সঙ্গে নেব তাহলে নাম তারপর দেখো ব্যাঙের ছাতা সাপের খোলস আর কচ্ছপের মিশিয়ে একটি রকেট তৈরি
ব্যাঙের ছাতা, সাপের খোলস আর খোল থাকবে। সেলোসিলিকে পকেটের ধাতু তৈরি, ট্যান্ট্রাম মেশাতে বারণ করেছে। আশ্বিন কার্তিক মাস রাত্রে খাবার পর কারণ রাখতে হবে। কার্তিক গল্পে কোন মাসে আহ, পর ঘন্টা শতাব্দের রাত্রির ডায়েরি গল্পটি আশ্বিন কার্তিক মাসেই কিন্তু আবার উল্কাপাত বেশি হয়, যার কারণে হওয়ার পর 3 ঘন্টা ঘুমিয়ে থাকেন তার জন্য। ঘন্টায় অন্তত 8-10টা উল্কা দেখা দেয়। প্রফেসর দেখতে ভালো লাগে। এর আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো। ঠিক আছে, চলো তাড়াতাড়ি আমরা থাকবে। পরে রয়েছে পর্ব সবচাইতে বাগানের পশ্চিম উলঞ্চ গাছ। একটা প্রশ্ন, বাগানের কোন দিকে রয়েছে? বাগানের পশ্চিম দিকে গাছটি রয়েছে, তার নাম কি? বাগানের পশ্চিমের উলঞ্চ। উলঞ্চ গাছে নতুন রকমের করে আঙ্গুলের করে পাপড়ি। দিনের বেলা এই গোলঞ্চ গাছের আলো, দিন বেলায় গাছের ফুল, রাত হলেই ফসফরাসের মতো। আরো বলছি, খুব সহজভাবে কিন্তু পরীক্ষার কাল ভোর 5টায় মঙ্গল যাত্রা। তো তাহলে মনে রাখবে তুমি, কাল ভোর 5টায় গল্প কত মঙ্গল যাত্রার টিম। ও কাল ভোর 5টায় যে মঙ্গল যাত্রা হবে, যাত্রা 13ই জানুয়ারি। 13ই, কিন্তু কত তারিখে গল্পটা একদিন রাত 12ই এখানে প্রশ্ন আছে, কাল ভোর 5টায় যাত্রার আহ, তারিখ কোন তারিখ ছিল? গল্পের গল্পের সম্পূর্ণ জানুয়ারি মাস। অবশ্যই 4টে অপশন, জানুয়ারি, 12ই জানুয়ারি, থাকো বাকিগুলোর একটা তুমি। পরবর্তী দেখো, আমরা 7 দিন কেটেছি। তখন বললাম আমরা 7 দিন, তারিখ জানুয়ারি, বলবে যে আজকে কত
প্রশ্ন আসতে পারে আমরা 7 দিন আজকের তারিখ কত? গল্প অবলম্বন বক্তব্য তারিখ কত? 13 তারিখ। রাত্রি মালপত্র যাত্রী এবং মালপত্র 15-12 জন। বছর 5 একটা আর লাগবে না। তাহলে বিড়ালের জন্য যে করা হয়েছিল 7 দিন আর খেতে 30। তারপর দেখো প্রফেসর শঙ্কু তাদের জন্য হট ফলের রস নিয়েছিল। হট ফলের রস থেকে চান্স কোটি কিল হট ফলের ঠিক এটি খেলে পুরো 24 ঘন্টার জন্য 30 টাইম থাকবে। আশা করি প্রফেসর এক মন পড়ি যাত্রায় প্রফেসর শঙ্কু এক মন বোট কিন্তু দেখো চ্যানেলে আপডেট থাকলে লাইক করো। প্লাস চলো এবার আসি আমরা আলোচনায়। প্রহ্লাদ কেবলমাত্র রামায়ণ পড়ে, বাংলাটা একসাথে হয়ে গেছে। আর কেবলমাত্র রামায়ণ পড়াই যাওয়ার পর পকেটে বসে বাংলাটা শিখে জানুয়ারি ইম্পর্টেন্ট বাংলা শেখার সময়টা তারিখে জানুয়ারি গান দিয়ে আজকে টেস্ট গানটা কি বলতো কি গান হলো যন্ত্র বাট দিয়ে দিল তাদের উপরে গান হলো। মঙ্গল গ্রহে একটা বাতাবি লেবু ওটাকে একটা বাতাবি লেবু দেখাচ্ছে অনুযায়ী 1 মাস প্রহ্লাদ রামায়ণ পড়া শুরু করে। রামায়ণ তারপরে তার গান গাইছিল তাই অনুধান ডায়েরির যে গল্প যাত্রী ডায়েরি দিয়ে দিল, ফরভাস দিয়ে দিল,
তোমার দিয়ে দিল মহাকাশের দূত, গল্পের সমস্ত জিনিস নামতে হবে। ক্যামেরা দূত, তো একটা লাল নদী, লাল জলটা দেখলি, এই নদীগুলো আকাশ থেকে লাল সুতো দেখায়, রকেট থেকে জল বলে আসার গাছ একটা, মানে সবকিছু সবুজের বদলে কিন্তু বদলে ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিন। এবং আরো একটা গুরুত্ব, আকাশের আকাশের রং, আগে বললাম যে সবুজ, সব সবুজের বদলে সবুজের বদলে আকাশ, যেটা সবুজ তারা ইম্পর্টেন্ট। মঙ্গল গ্রহে আকাশের রং, নদীর জল খেয়ে দেখে যে, তারপরে গারো পাহাড়ে একটা জল খেয়ে, গারো পাহাড়ে একটা এক ঢোক খেয়ে, গারো পাহাড়ে ঝর্ণার জল, জল মঙ্গল লাল নদীর জল, কোনটা পরবর্তী তাই মঙ্গল গ্রহে পদার্পণ করেননি একমাত্র হয় ল্যান্ডিং করার পরে করেননি বিপদ, নামলেই একটা বিপদের সংখ্যায় ওর টামেনি। প্রহ্লাদ পাথর, সবুজ রং আকাশে লালের সঙ্গে পদার্পণ সকালবেলা, ইম্পর্টেন্ট একটা লাইন। মঙ্গল গ্রহে যখন জন্তুটা নামার পর একটা জন্তু প্রহ্লাদকে তাড়া করেছে, জন্তু দেখে না, লম্বায় 3 পা আছে, হাতের বদলে মাছের মতো, হ্যাঁ, বিরাট মাথায় মুখ ওরা দন্ত, মাঝখানে একটা সবুজ চোখ, আর সর্বাঙ্গে মাছের সকালে পড়ছে। ফলে মঙ্গল গ্রহের যে যন্ত্রণা তন্তুটা, মঙ্গল গ্রহের যে তোমার বৈশিষ্ট্য, এমন লম্বা 3 হাতের বেশি, পা আছে কিন্তু হাতের বদলে, হাত নেই কিন্তু হাতের বদলে ডানা, চাট মুখ পড়ে দন্তহীন হাত, মাঝখানে প্রচন্ড একটা সবুজ চোখ, সবুজ রঙের চোখ, সর্বাঙ্গে বলে ওই হাঁটুতে, হাঁটুতে ইম্পর্টেন্ট আর একটা জিনিস, অবাক্ষ পাটন করহ, তো ঘর গুরুত্ব থাকবে। এতগুলো যে ইনফরমেশন এতক্ষণ ক্লাস প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা ক্রস করে গেছে, এইগুলো মনে থাকবে না তাদের যদি না নিজে ভালো করে চ্যালেঞ্জ দিচ্ছে। আগে একটা গল্পটা ভালো করে পড়তে হবে, গল্প হয়ে আমরা আমাদের আমাদের পর্বে পর্বে আমরা নিয়ে আসবো প্রফেসর শঙ্কু আশ্চর্য ও করভাস গল্প নিয়ে আলোচনা। অবশ্যই তোমার চ্যানেলটি পরবর্তী ক্লাসের জন্য। হ্যালো, আকাশে আর কিছু নেই, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ, একটি চাঁদের চাঁদের দিক একটা, যার সম্পর্কে বলা হয়েছে সেটা হলো টাফা গ্রহ। টাফা নাম, টাফা শব্দ
প্রথম আমরা কার মুখ পাই? টাফা শব্দটি আমরা প্রথম পাই শেখরের মুখ। টাফা গ্রহের রং ঝলমলে সাদা, ঝলমলে সাদা। টাফা গ্রহের রং কেমন? টাফা গ্রহের রং হলো ঝলমলে সাদা। চলো, ও বলল টাফায় নাকি সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। বলেছিল বা বক্তব্য কি? হ্যাঁ, একদমই না। বলেছিল তুমি এই সভ্য লোক না, ওদের সভ্যতা নাকি কয়েক কোটি তাদের গ্রহের কে বলতো? ব্যক্তি, অর্থাৎ রোবট। আফা গ্রহের লোকেরা অতিকায় পিপ জাতীয় কি একটা বিরাট মাথা আর চোখ অনুপাতে হাত পা কোনো কাজেই লাগে, কাজেই লাগে। তাহলে আমরা আমাদের আজকে গল্পের টোটাল বিষয়বস্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি তোমাদের গল্পটা এবার আমরা যেটা করবো, তোমরা কাজটি করলে শুরু গল্প, ভালো একটা গল্প, বিজ্ঞানের গল্প। তার লেখক হলেন আমাদের ভাই, চরিত্র করেছেন, তাহলে করেছেন ঠিক আছে। তো এই গল্প পড়ার পরে আজকে আমরা কিছু প্রশ্ন করো, যদি তোমাদের আর দেরি না, তাড়াতাড়ি আমরা শেষ রাখো। ও বললো টাফায় নাকি সৌরজগতের সভ্য লোকেরা বাস করে। ওকে, এক্ষুনি বললাম। ও বললো টাফায় নাকি ও হলো কে? তাড়াতাড়ি করো, অ্যান্সার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম কারেক্ট অ্যান্সার, গুড। চলো নেক্সট কোশ্চেন, করবো না। তারক বাবু যে খাতাটা লেখককে দিয়েছিলেন তার রং? বাবু, হ্যাঁ একদম, তার রং। পরবর্তী বোনের যে ব্যাপারটা মনে আছে তো, বক্তাকে বোনের ব্যাপারটা, বক্তা হলেন তারক বাবু। কোন ব্যাপারটা? উল্কা পাতের ব্যাপারটা। তাই হয়েছিল বলো তো, বলো বলো হ্যাঁ একদমই, সাগর মাথা। ওকে, এই তারক বাবু সুন্দরবনে কেন গিয়েছিলেন? বাঘের হাল আনতে। ও সাপ, তারক বাবু কিন্তু, তারক বাবুই কিন্তু সাপের ছাল আনতে গিয়ে ডায়েরি ডায়েরি রং, ডায়েরিটা তিনি প্রফেসর সঙ্গে টাকার বিনিময়ে দেন। চলো পরবর্তী প্রশ্ন। বিজ্ঞানের কথা উঠলে ঠাট্টার ভাড়ামো কে করে? অবশ্যই তারক বাবু। ওকে, চলো নেক্সট। ওম যাত্রীর ডায়েরি প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? ওকে, 1368 কোন পত্রিকায় বলো? Exactly, শেষ পত্রিকায় প্রকাশ, 1368। কোন মাসে? কোন মাসে? পার্সেন্ট কার্ড তারা বলেছে মঙ্গলীয়ের গায়ে দাঁত বসানোর ফলে হয়েছিল। মঙ্গলীয় ওই জন্তুগুলো গায়ে দাঁত বসে। নাম কি? নাম নিউটন, এবং বলতে ওটা
অরুচি শঙ্কু ডায়েরিটা কিসে খেয়েছিল? একদম গল্পের শেষের, একদম গল্পের এটা কি? ডেমো পিঁপড়ে। হলো মঙ্গলীয় গ্রন্থ কামড়েছিল হাঁটুতে। কাল ভোর 5 যাত্রা। শঙ্কু কত তারিখের ডাক? ক্লাসের শুরু, ক্লাসের মিডিল। কাল ভোর 5 যাত্রা শুরু হয়। তো যাত্রার তারিখ কত? 13 জানুয়ারি। তাহলে এটা কত তারিখের ডায়েরি? 12 তাহলে এটা 12 জানুয়ারি তারিখ। রকেটে গোদ খেয়ে পড়ে যাওয়ায় কার ক্ষতি হয়েছিল বলো? রকেটে গোদ খেয়ে পড়ে যাওয়ায় কার ক্ষতি হয়েছিল? তারক, তারক বাবু না, সরি, বাবুর ক্ষতি হলো 5:30। শঙ্কু বাবুর কথায় কোন ফুটো মাসে তুষারপাত হয় বেশি? কোন মাসে? এক্স্যাক্টলি মাস, কার্তিক মাসে। এই গল্প আর দুই একটা। প্রহ্লাদ রামায়ণ পড়া শেষ করে কি ধরেছিল? প্রহ্লাদ রামায়ণ পড়া ধরে। কাফার লোকেরা কোথায় বাস করে? কাফার লোকেরা, কাফার লোকেরা পায়ে দাঁত। অশেষ ধন্যবাদ ক্লাসটি শেষ সব দেখার জন্য। তো যেটা বলার যে আর দেরি নয়, আমাদের এবার ক্লাসটি যদি লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট তো করবেই। অ্যাডমিশন তাও, কারণ আমাদের ব্যাচের কিন্তু ক্লাস অলরেডি, ক্লাস হচ্ছে বৃহস্পতিবার এবং শনিবার। যদি ক্লাস করতে অ্যাপ্লিকেশন অ্যাপ, এই বৈঠকি অ্যাপের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করে, অ্যাপ ডাউনলোড এই বাংলা ব্যাচ, ব্যাচ রয়েছে কোর্স, বাংলার কোর্স পারচেস করার মাধ্যমে খুব অল্প প্রাইস রেখে। ঠিক আছে, ভালো থেকো। আজকে ক্লাস দেখা হবে প্রফেসর আজকে দেখা হবে পরবর্তী।